আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, যে যেখান থেকে আজকে আমার ভিডিও দেখছেন সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা। প্রতিদিন একঘেয়েমি রান্না থেকে আজকে আমি একটু ডিফারেন্ট স্টাইলের আপনাদের সাথে একটা রান্নার রেসিপি শেয়ার করব। আশা করছি এই রান্নাটা আপনাদের সবার কাছেই ভালো লাগবে এবং মনে হবে ভিন্নধর্মী কিছু একটা রান্না, এবং টেস্ট একদম সম্পূর্ণ ভিন্ন হবে, খুবই মজার একটা টেস্ট হবে। এটা করলার পকোড়া অথবা করলার পেঁয়াজও বলা যায়। এখানে আমি 3টা করলা নিয়েছি, মিডিয়াম সাইজের 3টা করলা নিয়ে বারবার পানি দিয়ে এটা ধুয়ে নিয়েছি। করলার স্কিনে কিন্তু ময়লাটা জমে থাকে, তাই পানি চেঞ্জ করে ধুয়ে না নিলে কিন্তু ময়লাটা ওখান থেকে সহজে উঠতে চায় না। সাথে একটা আলুও ছিলে নিয়েছি। আর আমি যে কোনো সবজি রান্নার আগেই অবশ্যই সবজিটা ধুয়ে নিই সুন্দরভাবে, তখন কিন্তু সবজির গুণগত মান অক্ষুণ্ণ থাকে। এবার করলাগুলো আমি মাঝখানে স্লাইস করে নেব এবং একটা চামচ দিয়ে এর যে বীজ আছে বীজগুলো আমি ফেলে দেব। বীজগুলো এখানে দেওয়ার প্রয়োজন নেই, আর বীজগুলো দিলে কিন্তু সেটা খেতে ভালো লাগবে না। প্রতিটা 3টা করলাই আমি একইভাবে কেটে নিয়েছি, কেটে তারপর এটা বিচিগুলো ফেলে দিয়েছি। তারপরে শেষে একটা চাকু দিয়ে বা একটা নাইফ দিয়ে আমি এটা ছোট ছোট কুচি কুচি করে কেটে নিব। যতটুকু সম্ভব এটা একদম পাতলা করে কেটে নিতে হবে। সাথে কিন্তু আলুটাও নিয়ে নিতে হবে। আলুটা অপশনাল, আপনি যদি চান যে আলুটা এখানে দিবেন না সেক্ষেত্রে ঠিক আছে, আর যদি চান যে আলুটা দিবেন সেটাও কিন্তু খুব ভালো লাগে খেতে। করলায় মূলত আলুটা ভালোই যায়। আমি আমার সাধ্যমতো একদম পাতলা করে কেটে নিয়েছি। যতটুকু পাতলা করলে মনে হয় যে ঠিক আছে ততটুকু পাতলাই আমি করেছি। চাইলে আপনি বটি দিয়েও করতে পারেন, আমরা কিন্তু বাঙালিরা বটি দিয়েই কাটতে অভ্যস্ত। সবগুলো করলা আমি কেটে তারপর একটা সার্ভিং ডিশে নিয়েছি, তারপর সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি। এবার আমার কিছু মশলা দেওয়ার পালা। এখানে আমি পেঁয়াজ দিয়ে দিলাম 1/2 কাপের একটু বেশি, আর আদা কুচি নিয়েছি এখানে 1 টেবিল চামচ। আদাটাও একদম মিহি করে কুচি করে নিয়েছি। আর রসুন কুচি দিয়ে দিলাম এখানে 2 টেবিল চামচ। করলায় স্বভাবতই কিন্তু আমরা পেঁয়াজ আর রসুনটা একটু বেশিই দিই। ঝালের জন্য 3টা কাঁচামরিচ একদম কুচি করে নিয়েছি, চাইলে আপনি এখানে শুকনা মরিচও দিতে পারেন, তবে আমি পকোড়া টকোড়া এগুলোতে আমি স্বভাবতই একটু কম দিই ঝাল কাঁচামরিচ কুচি, কারণ খাওয়ার সময় মুখে পড়লে ঝালটা চট করে লেগে যায়। কালারের জন্য দিয়ে দিলাম 1/2 চা চামচ হলুদের গুঁড়া, গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম 1/2 চা চামচ, আর এখানে ভাজা জিরার গুঁড়াও দিয়ে দিলাম 1/2 চা চামচ। ব্যাস, এখানে কিন্তু এর চাইতে আর মশলা দেওয়ার প্রয়োজন নেই। একটা ডিম দিয়েছি, ডিমটা এখানে আগেই নর্মাল তাপমাত্রার ডিমটা ছিল। তারপরে এখানে দিয়ে দিলাম 2 টেবিল চামচ বেসন। বেসনটা এখানে আমি ভেজে নেই। আপনারা যারা আমার রেগুলার ভিডিও দেখেন তারা কিন্তু দেখেন আমি বেসনটা একটু আগে ভাগে রোস্ট করে নেই। তবে এখানে যেহেতু আমি করলার পাকোড়াটা ডিপ ফ্রাই করব, তাই আমি এখানে ভেজে দেই নাই, নর্মাল বেসনই এখানে দিয়েছি। আমি হাত দিয়ে চটকে সব মশলা আর করলার সাথে মিশিয়ে নেব। যখন দেখলাম যে না একটু পাতলাই রয়ে গেছে, তখন আমি এখানে আবার 1 টেবিল চামচ দিয়ে দিলাম বেসন। বাস, সুন্দরভাবে যখন মাখানো হয়ে গেছে, আপনারা কিন্তু খেয়াল করেছেন আমি এখনও পর্যন্ত কিন্তু কোনো লবণ দিইনি। লবণটা এই শেষ পর্যায়ে এসে দিতে হবে, তা না হলে কিন্তু পানি ছেড়ে দেবে। আর পানি ছেড়ে দিলে কি হবে, তখন আবার বেশি করে বেসন দিতে হবে, তখন পকোড়ার টেস্টটা কিন্তু ভালো আসবে না, কিছুটা বেসন লাগবে। তাই যতক্ষণ আপনি ডোটা রেডি করবেন ততক্ষণে কিন্তু প্যানে আপনি তেল বসিয়ে গরম করে নিতে হবে, তা না হলে এটা কিন্তু মেখে রেখে দেওয়া যাবে না, তখন একদম পানি ছেড়ে দেবে। চাইলে কিন্তু আপনি এখানে চালের গুঁড়া দিতে পারেন, তবে আমার কাছে মনে হয় যে চালের গুঁড়া দিলে এটা একটু বেশি শক্ত হয়ে যায় আর মুখে একটু খোঁচা লাগার সম্ভাবনা থাকে। তাই এখানে যদি বেসন দিয়েই ভাজা যায়, উপরটা খুবই মুচমুচে হবে আর ভিতরে ডিমের জন্য হবে ফ্লাপি। এটা খেতে কিন্তু সত্যি অসাধারণ হয়েছে। যে কোনো সময় আপনি বিশেষ করে বিকালের স্ন্যাক্স হিসাবে চায়ের সাথে কিন্তু এটা অনায়াসেই পরিবেশন করতে পারেন। আর দুপুরে কিংবা রাতে ডিনারের বা লাঞ্চে যে কোনো ভাতের সাথে বা পোলাওর সাথে এগুলো কিন্তু খুব অনায়াসেই আপনি সার্ভ করতে পারেন। যদি কোনো গেস্ট আসে, গেস্টের সামনে যদি এটা আপনি পরিবেশন করেন, সে কিন্তু সত্যি খুব মজা করে খাবে, একটু আশ্চর্য হয়ে যাবে ডিফারেন্ট কিছু একটা খাচ্ছি। তো এখানে আমি বলবো যদি এরকম একটা পাকোড়া আপনি মাঝে মাঝে করেন, দেখবেন পরিবারের সবাই খুব মজা করে খাবে। আর এটা কিন্তু তিতা হবে না, কোনোভাবেই মুখে তিতা লাগবে না। আপনি খুব নিশ্চিন্তেই এটা বানিয়ে নিতে পারেন, দেখবেন খুবই ভালো লাগে। আর এটা ভাজার সময় একটু মৃদু আঁচে ভাজতে হবে, যাতে উপরে কালারটা খুব বেশি ডিপ না হয়ে যায়। এটা বেশি ডিপ হলে তিতা হয়ে যাবে, সেক্ষেত্রে এর টেস্ট আর ফ্লেভার দুটোই নষ্ট হয়ে যাবে। এটা হালকা ব্রাউন করে তারপরে ভেজে নিতে হবে। আমি এখন যে কালারটা দেখতে পাচ্ছেন ঠিক এই কালারটা করে তারপরে নামিয়ে নিতে হবে। এই পর্যায়ে ভাজার সময় কিন্তু খুব সুন্দর একটা স্মেল আসে, যেটা আমরা ভিডিওতে পাই না। বাসায় যখন তৈরি করব তখন দেখব যে খুব মজার একটা ফ্লেভার আসছে আর লোভনীয় হচ্ছে। আমি ভাজার সাথে সাথে যখন নামিয়ে রেখেছি তখনই কিন্তু বেশ কিছু খাওয়া হয়ে গিয়েছে। তো আমি তারপরে আবার কিছু বানিয়ে তারপরে ভিডিওর জন্য রেডি করেছি।
এটা কিন্তু একদমই তেতা লাগবে না। আর ভাবতে পারেন যে তেলটা কি হবে, তেলটা কি তিতা হবে? না, তেলটাও কিন্তু তিতা হবে না। তেল দিয়ে আপনি পরবর্তীতে যে কোনো ফ্রাই করতে পারেন বা যে কোনো রান্নায় ওটা ইউজ করতে পারেন, তেলও কিন্তু কোনোভাবেই তিতা হবে না। অর্থাৎ রান্নাটার ভিতরে আপনি কোনো ধরনের টেনশন নিয়ে করার দরকার নেই, এটা কোনোভাবেই তিতা হয় না, খেতে হয় অসাধারণ। আশা করছি আজকে আমার ডিফারেন্ট স্টাইলের বা একটু আলাদা রেসিপিটা দেখে আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওতে প্লিজ একটা লাইক দিবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতেও ভুলবেন না। আর যদি নিত্য নতুন এরকম রেসিপি পেতে চান তখন কিন্তু অবশ্যই আমার চ্যানেলের বেল বাটনটিও প্রেস করে রাখবেন। তখন আমি যখনই কোনো ভিডিওর আপলোড দিই সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে আর আপনি সেটা দেখে নেবেন। তো আমি সবগুলো ভেজে তারপরে সার্ভ করে নিয়েছি। বিকালবেলায় আমার বেশ কিছু খাওয়া হয়ে গিয়েছে, আমি আবার নতুন করে বানিয়ে তারপরে ভিডিওর জন্য রেডি করেছি। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। আবার নতুন কোনো ভিডিও নিয়ে বা রান্না নিয়ে আপনাদের সামনে চলে আসবো। সেই পর্যন্ত সবার জন্য দোয়া থাকলো। আল্লাহ হাফেজ।